জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ইতিহাসের ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনা দিল্লির হাসপাতালে মৃত্যুবরণ করেছে। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা কিছুক্ষণ আগে মারা গেছেন। স্বজন হারানোর বেদনা, স্বৈরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস তুলে ধরল জাতিসংঘ। আওয়ামী লীগ নেতাদের ভারত ছাড়ার হিড়িক, অবৈধ নেতাদের গ্রেফতারির সংখ্যা ব্রিটেন ছেড়ে পালাচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মরণ ঘণ্টা বাজছে, ভারত ছেড়ে পালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। হাসিনার মতো বন্ধু থাকলে কি শত্রু প্রয়োজন হয়? মোদির লেগেছে সুনির্দশা। ভারতের হাসপাতালে এ কি হল? ভারতে শেখ হাসিনাকে বিষ প্রয়োগ, শেখ হাসিনাকে মেরে ফেলেছে মোদি। ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের একটি হাসপাতালে মারা গেছেন। ভারতের রাজধানী দিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন? তিনি অসুস্থ হয়ে দিল্লির সামরিক হাসপাতালে ভর্তি হন। সেখানে তার পুরনো ক্যান্সার ছিল, আরো কিছু রোগ ছিল, যেগুলাতে তিনি মৃত্যুবরণ করেছেন। খালেদা জিয়ার আগেই ভারতের হাসপাতালে শেখ হাসিনার মৃত্যু গোপন তথ্য ফাঁস করল ভারতীয় গণমাধ্যম। এবং সর্বশেষ জানাব ট্রাম্পের হুঁশিয়ারি, সরকার পতনের দিকে ভারত, হাসিনার হাঁসফাঁস, পালাচ্ছে নেতাকর্মীরা। স্বজন হারানোর বেদনা, স্বৈরশাসকের কান্নার আড়ালে রক্তাক্ত ইতিহাস তুলে ধরল জাতিসংঘ। স্বৈরাচারী শেখ হাসিনা মানুষকে ধোঁকা দিয়ে মায়া কান্না করতে দেখানোর জন্য আড়ালে জনগণের রক্তের উপর দাঁড় করত নিজের সাম্রাজ্য, আর সবার কাছে ভালো থাকার চেষ্টা করত স্বৈরাচারী শেখ হাসিনা। বলেছিলেন, আমি তো আমার সব হারাইছি বাবা, আমার ভাই সব হারাইছি। এই স্বজন হারানোর আহাজারি আজ হাসিনার মুখে। অথচ দীর্ঘ ১৭ বছর ধরে তিনি ছিলেন খুন আর দমন পীড়নের মূল নির্দেশদাতা। জাতিসংঘের সদ্য প্রকাশিত প্রতিবেদন বলছে, ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত হত্যার শিকার হয়েছেন ১৪০০-র বেশি মানুষ, যার মধ্যে ১১৮ জন শিশু। ১১৪ পৃষ্ঠার বিশদ প্রতিবেদনে জাতিসংঘের মানবাধিকার কমিশন বলেছে, সাবেক সরকার এবং এর গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে জনগণের উপর চরম সহিংসতা চালিয়েছে। চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়া, খুলনা, সিলেট, গাজীপুর সহ আন্দোলন প্রবণ এলাকাগুলোতে জাতিসংঘের বিশেষ তদন্ত দল সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নিয়েছে। তদন্তের অংশ হিসেবে ২৩০ জনেরও বেশি মানুষের বক্তব্য নেওয়া হয়েছে, যার মধ্যে ৩৬ জন ছিলেন বর্তমান ও সাবেক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও গোয়েন্দা কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, হাসিনা সরাসরি নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী একের পর এক হত্যাযজ্ঞ চালায়, যার ফলে সহিংসতার মাত্রা চরমে পৌঁছায়। অন্যদিকে হাসিনা আজ মায়া কান্নায় ভাসছেন স্বজন হারানোর বেদনায়, অথচ তারই শাসনামলে হাজারো পরিবার হারিয়েছে তাদের প্রিয়জনকে। নির্বিচারে খুন হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ, এমনকি আওয়ামী লীগ সমর্থকদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল প্রকল্প। দেশের জনগণ অবশেষে ফ্যাসিস্ট শাসকের মুখোশ টেনে খুলে দিয়েছে। নিজের চালানো দমননীতির বলি হয়ে ৫ আগস্ট পালিয়ে যেতে হয় হাসিনাকে। জাতিসংঘের প্রতিবেদন আজ প্রমাণ করে দিয়েছে, ইতিহাসের পাতায় সরে শাসকরা শেষ পর্যন্ত নিজেরই নির্মমতার ফাঁদে আটকে পড়ে। গলার কাটা এমন এক জিনিস, যতক্ষণ পর্যন্ত গলা থেকে না নামানো হবে ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই স্বস্তি পাওয়া যাবে না। শেখ হাসিনা ভারতের জন্য ঠিক গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। কারণ শেখ হাসিনা ভারতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকেই কিন্তু ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে পৌঁছছিল, এবং এদেশের সর্বস্তরের মানুষ ভারতকে কিন্তু বয়কট করেছিল এবং ভারতের বিরুদ্ধে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পুনরায় আবারও ঝাঁপিয়ে পড়েছিল। এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস, তিনিও কিন্তু ভারতের নরেন্দ্র মোদীকে একেবারে সমুচিত শিক্ষা দিয়েছেন, যে কারণে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গুরুত্বপূর্ণ সাক্ষী এবং লেখক ও গবেষক বদরুদ্দিন ওমর সাহেব, তিনি যে আশঙ্কা করেছিলেন তার সে আশঙ্কাই এখন বাস্তবে পরিণত হয়েছে। কারণ তিনি বলেছিলেন যে শেখ হাসিনা হচ্ছে ভারতের জন্য গলার কাটা। সুতরাং যেভাবেই হোক শেখ হাসিনাকে ভারত নিঃশেষ করে ফেলতে পারে, মেরেও ফেলতে পারে। আর আজকে সে বদরুদ্দিন ওমরের সেই কথাই বাস্তবে পরিণত হয়েছে। শুনেছি আমরা পাপ নাকি বাপকেও ছাড়ে না। এরকম একটি ঘটনা শেখ হাসিনা সম্পর্কে
আজকে বেশ কিছু মিডিয়াতে, বেশ কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা আলোচনা শুনতে পেয়েছি। এরই মাঝে আওয়ামী লীগের এক আন্তর্জাতিক আইনজীবীর তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন যে শেখ হাসিনা নাম পাল্টিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে ভারতীয় কোনো হিন্দু মানুষের নাম রেখে সে মাউন্ট এলিজাবেথ সিঙ্গাপুরে চিকিৎসাধীন আছেন। দর্শক, এটা একটি পাপের ফসল বলে আমরা মনে করতে পারি, কারণ বাংলাদেশের বহু মায়ের বুক খালি করেছেন এই ডাইনি হাসিনা। এই ডাইনির হাসিনার হাতে যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত নারী পুরুষ কেউ বাদ যান নাই, সকলেই খুনের সাথে জীবন দেওয়া, আয়না করা থেকে শুরু করে সর্বশেষ 5ই আগস্ট পর্যন্ত মানুষকে ব্যানের মধ্যে পুলিশ দিয়ে পুড়িয়ে পর্যন্ত মারার কাজ সে করেছে। সে পাপটা নাকি আজকে অনেক ভারী হয়ে গিয়েছে। সেই পাপের ভারীতে গত 8 মাস যাবৎ সে নাকি এমনভাবে বিকৃত চেহারা হচ্ছে, তার ডে বাই ডে তার শারীরিক পজিশনের এত খারাপ হচ্ছে যে কোনো মানুষ দেখলে ভয় পেয়ে যাবে। এটাই কি শেখ হাসিনা? এটাই কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে 5ই আগস্ট সর্বশেষ আমরা ভিডিওতে, টেলিভিশনে, মিডিয়াতে দেখতে পেয়েছিলাম? এরপর থেকে যত বক্তব্য সে দিয়েছে তার দলীয় ফোরামে বিভিন্ন দেশের নেতাকর্মীদের সাথে, বাংলাদেশের বিভিন্ন নেতাকর্মীদের সাথে যত মিটিং করেছে, কখনো তার চেহারা দেখার নাই। সে সবসময় অডিওতে গ্রুপে কথা বলেছেন, অডিওতে মিটিং করেছেন, ভিডিওতে মিটিং করেন নাই। প্রদর্শক, এটা এই জন্য প্রমাণিত হচ্ছে সে চরমভাবে অসুস্থ, চরমভাবে তার চেহারা এবং বডিতে বিকৃতি চেহারা ধারণ করেছে। সেটা যাতে মানুষ দেখতে না পায়, তার কর্মীরা যাতে করে ভয় না পায়, তার কর্মীরা যাতে দুর্বল না হয়, তার দল যাতে করে চাঙ্গা থাকে, সেই কারণে সে সিদ্ধান্ত মৃত্যুর 1 মুহূর্ত পর্যন্ত সে মাঝে মাঝে অডিও কলে কথা বলে তার দলকে বাঁচিয়ে রাখা। প্রদর্শক, সর্বশেষ একজন মানুষের জীবনে কি চাহিদা থাকে? চাহিদা থাকে 3.5 হাত মাটি যেন তার পছন্দের জায়গা, পছন্দের জমিতে হয়। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তার অহংকার তো ছিল আকাশচুম্বী। আজকে হয়তোবা সেবা পাচ্ছে, সে চিন্তা করছে তার দল যদি চাঙ্গা থাকে, তার মৃত্যু সিঙ্গাপুরে হোক আর ভারতে হোক, তার লাশটা যেন বাংলাদেশে এসে টুঙ্গিপাড়া তার বাবার কবরের পাশে দাফন হয়। ইতিহাসে যেন সে থেকে যায় শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, এবং তার দলীয় নেতাকর্মীরা যাতে করে তার কবরের কাছে যেতে পারে, ফুল দিতে পারে, বা যে ধরনের ফাতেহা পাঠ করে বা যে ধরনের কবর জিয়ারত করে তা যেন করতে পারে। এই জন্য তার দলকে বাঁচিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা সে করে যাচ্ছে, কিন্তু ফেস স্ক্যান হচ্ছে, দেখাচ্ছে না। এই কথার সাথে আজকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথে গিয়েছে না, এই বিষয়টা কিন্তু 100% শিওর না। এই কথাটা বিভিন্নভাবে আলোচনা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রদর্শক। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, দিল্লির একটি হাসপাতালে সে চিকিৎসাধীন আছে। দিল্লির হাসপাতালে সে চিকিৎসার সুযোগ পেয়েছে একজন দিল্লি বা ভারতীয় নাগরিকের মতো। তার জন্য স্পেশাল মেডিকেল টিম নাই, তার জন্য কোনো পার্সোনাল ডাক্তার নাই। প্রদর্শক, এই কথাটা বলা বাহুল্য হচ্ছে, বাংলাদেশে যখন সে প্রধানমন্ত্রী ছিল, বাংলাদেশে যারা বিরোধী দলের নেতাও আছে তাদের কিন্তু পার্সোনাল ডাক্তার আছে। আমরা দেখেছি বিভিন্ন সময়ে শেখ হাসিনা অথবা বেগম খালেদা জিয়া অথবা জেনারেল এরশাদ সহ তাদের জন্য মেডিকেল বোর্ড বসেছে। মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ধরনের ব্যবস্থাপনাটা শেখ হাসিনা বাংলাদেশে 5ই আগস্ট পর্যন্ত পেয়েছে, কিন্তু দিল্লি যাওয়ার পরে এই ধরনের কোনো ব্যবস্থা বা সুযোগ সে পাচ্ছে না। কিন্তু শেখ হাসিনা সেই সুচিকিৎসা না পাওয়ার কারণে সে ধুকে ধুকে মরছে দিল্লির এই নরেন্দ্র মোদী দেওয়া এ বাসাবাড়িতে। ক্ষমতার দাপটে যিনি একসময় ধরাকে সরাজ্ঞান করতেন, সেই আসাদুজ্জামান খান কামাল আজ নিজের ছায়াকে ভয় পাচ্ছেন। ভারতের মাটিতে বসেও তার গলার পানি শুকিয়ে যাচ্ছে। এতদিন কলকাতা শহরে বেশ আয়েশে দিন কাটাচ্ছিলেন তিনি, কিন্তু হঠাৎ করেই পাশার দাম উল্টে গেছে। দিল্লির বাতাস এখন আর কামালের অনুকূলে নেই, বরং সেই বাতাসে এখন তার ফাঁসির দড়ি ঝুলছে। আর ঠিক এই কারণেই কলকাতার আলিশান ডেরা ছেড়ে চোরের মতো পালিয়ে বেড়াচ্ছেন পতিত স্বৈর শাসকের এই প্রভাবশালী মন্ত্রী। কামালের এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার পেছনে রয়েছে এক বিরাট আতঙ্ক। কিছুদিন আগেও তিনি কলকাতার রোজডেল এলাকায় বহাল তবিয়তে ছিলেন। সেখানে তার দলের পলাতক নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত আড্ডাও দিতেন, কিন্তু গত কয়েকদিন ধরে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না। এমনকি তার সবচেয়ে কাছের লোকজনও জানে না তাদের প্রিয় নেতা এখন কোন গর্তে লুকিয়ে আছেন।
গোপন সূত্রে খবর এসেছে তিনি নাকি নিজের 1 বছরের ঠিকানা বদলে ফেলেছেন। যে বাসায় তিনি এতদিন লুকিয়েছিলেন সেই বাসা ছেড়ে এখন এক অজ্ঞাত স্থানে চলে গেছেন। আর এর পেছনের কারণটাও খুবই স্পষ্ট। কারণ বাংলাদেশ সরকার তাকে ফেরত চাইছে, আর ভারত সরকার সেই চিঠি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ব্যাস, এইটুকু খবর কানে আসতেই কামালের পায়ের তলার মাটি সরে গেছে। পরিস্থিতি কতটা ভয়াবহতা বোঝা যায় সম্প্রতি ফাঁস হওয়া একটি অডিও রেকর্ড থেকে। কামালের এক ঘনিষ্ঠ সহযোগী তার সঙ্গে দেখা করার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। তিনি কামালের বাসার সামনে পর্যন্ত চলে গিয়েছিলেন, কিন্তু কামাল তাকে দেখা করতে দেননি। টেলিফোনে কামাল পরিষ্কার জানিয়ে দেন যে তিনি এখন আর আগের ঠিকানায় নেই। তার কণ্ঠে ছিল চরম হতাশা আর ভয়ের ছাপ। তিনি ওই ব্যক্তিকে বলেন যে ভারতে থাকাটা তিনি আর নিরাপদ মনে করছেন না, তাকে এখন অন্য কোনো ব্যবস্থার কথা ভাবতে হবে। যে ভারত ছিল তাদের কাছে স্বর্গরাজ্য, সেই ভারতকেই এখন তার কাছে মৃত্যু কূপ মনে হচ্ছে। তিনি ফোনে বারবার বলছিলেন যে তাকে এখনই বিকল্প চিন্তা করতে হবে। এর মানে হলো তিনি ভারত ছেড়ে পালানোর জন্য ছটপট করছেন। জুলাই মাসের সেই ভয়াবহ দিনগুলোর কথা কেউ ভুলেননি। ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালানোর হুকুমদাতা হিসেবে কামালের নাম ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা হয়ে গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিমধ্যে তাকে এবং স্বৈরাচার হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েও ফেলেছে। এই রায় ঘোষণার পরপরই কামালের ঘুম হারাম হয়ে গেছে। তিনি খুব ভালো করেই জানেন যে একবার যদি বাংলাদেশের মাটিতে পা পড়ে তাহলে তার আর রক্ষা নেই। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং ট্রাইব্যুনালের বিচারপতিরা যে তাকে কোনোভাবেই ছাড় দেবেন না, সেটা তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন। আর তাই ট্রাইব্যুনালের এই রায়ের খবর শুনেই তিনি কলকাতা থেকে পাতলু চাদর গুটিয়ে পালানোর পথ খুঁজছেন। কূটনৈতিক পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কামালকে ফেরত পাঠানোর জন্য। এই চিঠি পাওয়ার পর ভারত সরকারও বেশ নড়ে চড়ে বসেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে তারা বাংলাদেশের অনুরোধটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধাও রয়েছে। আর এখানেই কামালের আতঙ্কের শুরু। এতদিন তিনি ভাবতেন ভারত তাকে আজীবন জামাই আদর করে রাখবে, কিন্তু রাজনীতির মাঠে যে কোনো কিছুই চিরস্থায়ী নয় সেটা তিনি এখন বুঝতে পারছেন। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ধোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয়েছে। সেখানেও এই প্রত্যর্পণের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর রটেছে। কামাল এখন এমন একটি দেশ খুঁজছেন যেখানে মৃত্যুদণ্ডের কোনো বিধান নেই। তিনি জানেন ইউরোপের দেশগুলোতে মৃত্যুদণ্ড নেই, তাই তিনি প্রাণপণ চেষ্টা করছেন কোনোভাবে ইউরোপের কোনো দেশের রাজনৈতিক আশ্রয় নেওয়া যায় কিনা। কারণ একবার যদি তিনি ইউরোপে ঢুকে পড়তে পারেন তাহলে তাকে আর বাংলাদেশে ফেরত আনানো যাবে না। কিন্তু চাইলেই তো আর ইউরোপে যাওয়া যায় না। তার ওপর তার ঘাড়ে ঝুলছে গণহত্যার মতো গুরুতর অভিযোগ। পৃথিবীর কোনো সভ্য দেশ একজন গণহত্যায় অভিযুক্ত ব্যক্তিকে আশ্রয় দিতে চাইবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তবুও ডুবে যাওয়া মানুষ যেমন খড়কুটো আঁকড়ে ধরতে চায়, কামালও তেমনি যে কোনো মূল্যে ভারত ছাড়তে চাইছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে খবর আছে যে কামাল গত 5 অগস্ট সরকার পতনের পর বর্ডার দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। তার পাসপোর্টে কোনো সিল নেই, অর্থাৎ তিনি একজন অনুপ্রবেশকারী হিসেবে ভারতে অবস্থান করছেন। আইন অনুযায়ী ভারত সরকার চাইলে যে কোনো সময় তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে তুলে দিতে পারে। আর এই ভয়ে কামাল এখন তটস্থ। তিনি নিজেও তার ঘনিষ্ঠদের কাছে স্বীকার করেছেন যে ভারত তাদের আশ্রয় দিয়েছে ঠিকই, কিন্তু তাদের কারণে ভারত সরকারের কোনো সমস্যা হোক সেটা তিনি চান না। এই কথাটাই আসলে তার ভয়েরই বহিঃপ্রকাশ। তিনি বুঝতে পারছেন যে তিনি এখন ভারতের জন্য একটি বোঝা হয়ে দাঁড়িয়েছেন, আর ভারত চাইবে না একজন অপরাধীর জন্য বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করতে। এদিকে ঢাকায় বসে কামালের এই দুরবস্থা দেখে অনেকেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম তো সরাসরি কামালকে ঢাকার কসাই বলে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে স্বৈরাচার হাসিনাকে ফেরত আনার প্রক্রিয়া হয়তো একটু সময় সাপেক্ষ হতে পারে, কিন্তু আসাদুজ্জামান খান কামাল ওরফে বোতল কামালকে দিয়েই এই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে।
সরকারের এই কঠোর অবস্থান কামালের কানে পৌঁছানোর পরপরই তিনি দিশেহারা হয়ে পড়েন। তিনি বুঝতে পারছেন যে তার আর সময় নেই। বিচারপতি গোলাম মর্তুজা এবং তার ট্রাইব্যুনাল যে ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর তা কামালের অজানা নয়। তাই তিনি ইঁদুরের মতো গর্ত খুঁজছেন এখন। কামালের পালানোর পথ কিন্তু খুব একটা সহজ নয়। তিনি চাইলেই বিমানবন্দর ব্যবহার করে অন্য কোনো দেশে যেতে পারবেন না, কারণ তার পাসপোর্ট এবং ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে। অবৈধভাবে ভারতে ঢোকার কারণে তিনি চাইলেই বৈধ পথে ভারত ছাড়তে পারবেন না। তাকে হয়তো আবারও কোনো অবৈধ পথ বেছে নিতে হবে। আর এখানেই রয়েছে বড় ঝুঁকি। ধরা পড়লে তাকে সোজা বাংলাদেশের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ভারতের গোয়েন্দারাও তার ওপর কড়া নজর রাখছে বলে ধারণা করা হচ্ছে, কারণ বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতের কাছে চিঠি দিয়েছে। তার মানে বোতল কামালের প্রতিটি পদক্ষেপ এখন মনিটরিং করা হচ্ছে। একসময় যার ইশারায় বাংলাদেশের পুলিশ বাহিনী উঠত আর বসত, সেই কসাই কামাল আজ নিজেই পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস, ইতিহাসের কি নির্মম সাক্ষী। তিনি ভেবেছিলেন ক্ষমতার অপব্যবহার করে তিনি আজীবন পার পেয়ে যাবেন, কিন্তু জুলাই বিপ্লব প্রমাণ করে দিয়েছে যে জনগণের শক্তির কাছে কোনো স্বৈরাচারী টিকতে পারে না। কামালের মন্ত্রিসভার অনেক সদস্যই এখন বাংলাদেশের কারাগারে ঢুকছেন। আনিসুল হক থেকে শুরু করে দীপুমণি কিংবা সালমান এফ রহমান সবাই এখন জেলের ভাত খাচ্ছেন। এমনকি সাবেক শিল্পমন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন তো জেলের ভেতরে মারা গেছেন। এসব খবর নিশ্চয়ই কামালের কানেও পৌঁছেছে, আর এখন তিনি নিজের পরিণতি চোখের সামনে দেখতে পাচ্ছেন। কামালের এই পালানোর চেষ্টা আসলে তার অপরাধ বোধেরই প্রমাণ। তিনি যদি নির্দোষ হতেন তবে তিনি পালিয়ে বেড়াতেন না, তিনি আইনের মুখোমুখি হতেন। কিন্তু তিনি জানেন তিনি কি করেছেন। হাজার হাজার মায়ের বুক খালি করার দায় কি তিনি কখনো এড়াতে পারবেন? তার হাতে লেগে আছে শত শত ছাত্র জনতার রক্ত। এই রক্তের দাগ কোনো সাবান দিয়ে মোছা সম্ভব নয়। এ কারণেই তিনি বিচার প্রক্রিয়াকে ভয় পাচ্ছেন। তিনি জানেন ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়ালে তার বাঁচার কোনো রাস্তা থাকবে না। সাক্ষ্য প্রমাণ সব তো তার বিরুদ্ধেই কথা বলবে। ভারতের একটি কূটনৈতিক সূত্র জানাচ্ছে যে কামালের হাতে সময় খুব কম। বাংলাদেশ সরকার যেভাবে চাপ সৃষ্টি করেছে তাতে ভারত সরকার হয়তো খুব বেশি দিন তাকে সুরক্ষা দিবে না। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার একটা চাপ রয়েছে। এই পরিস্থিতিতে কামালকে বলে দেওয়া ভারতের জন্য খুব একটা বেশি কঠিন কাজ হবে না। এটাকে বলা হচ্ছে টেস্ট কেস, অর্থাৎ কামালকে ফেরত দেওয়ার মাধ্যমে ভারত যদি সদিচ্ছা দেখায় তবে দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। আর কামাল হচ্ছেন সেই সম্পর্কের বলির পাঠা। এই সমীকরণটা কামাল খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন, আর তাই তিনি ভারত ছাড়ার জন্য পাগল হয়ে গেছেন। কলকাতা থেকে দিল্লি কোথায় গেছেন তা নিয়ে আপাতত গুঞ্জন চলছে। কেউ বলছে তিনি নেপালের দিকে যাওয়ার চেষ্টা করতে পারেন, আবার কেউ বলছে তিনি হয়তো সমুদ্র পথে অন্য নেওয়া হতো অফিসে। এরপর চলতো অশালীন প্রস্তাব, শর্ত আর নীরব চুক্তি, গার্মেন্টস কর্মীর সাথে গোপন ভিডিও। তিনি একসময় ছিলেন গাজীপুরের স্বপ্নদ্রষ্টা উন্নয়নের পোস্টার বয়, নাম জাহাঙ্গীর আলম। সফল মেয়র, শিক্ষিত নেতা, এই পরিচয়ের আড়ালে লুকিয়েছিল ভয়াবহ এক মুখোশ। গাজীপুরের রাজনীতির আলোচনায় জাহাঙ্গীর আলম শুধু একজন নেতা নন, তিনি ছিলেন বিতর্ক আর গুঞ্জনের কেন্দ্রবিন্দু। তার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অভিযোগগুলোর মধ্যে অন্যতম ছিল নারী কেলেঙ্কারি।